সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনাকালে বাজেটে প্রাপ্তি অপ্রাপ্তি। দর্শক, আপনারা জানেন যে আজ 5,68,000 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে। কোনো রকম কাটছাট ছাড়াই যে বাজেটটি উপস্থাপন করা হয়েছিল বা যে প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল তার সবটাই সেভাবেই পাশ হয়েছে এবং আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে এটি কার্যকর হবে। আর এ বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলার জন্য ভার্চুয়ালি যোগ দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক, উন্নয়ন অন্বেষণ সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নিজাম চৌধুরী, ইআরএফের সাবেক সভাপতি সাংবাদিক সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন এবং সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মজ্জেম। আপনাদের সবাইকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। একদম শুরুতেই আমি নিজাম চৌধুরী, ব্যবসায়ী নিজাম চৌধুরী এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান, তার কাছে যেতে চাই। নিজাম চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। আমরা যে বাজেটটি উপস্থাপন করা হয়েছিল ঠিক সেই বাজেটটি পাশ করা হলো এবং আমরা যা দেখলাম যে এফবিসিসিআই থেকে একটি প্রস্তাবনাও তুলে ধরা হয়েছিল, সেটিও খুব একটা আমলে নেওয়া হয়নি। আপনি কি মনে করেন যে করোনাকালে এই বাজেট দিয়ে যে সংকট বা করোনার যে সংকট, করোনার সময় যে চ্যালেঞ্জ থাকবে সরকারের কাছে, সেটি মোকাবেলা করা সম্ভব, বা এই বাজেট কি বাস্তবিকভাবে বাস্তবায়ন করাই কি সম্ভব হবে? আমি প্রথমেই এসএটিভির দর্শক শ্রোতাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বাজেট অধিবেশনে তারা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই সুদূর আমি সিঙ্গাপুর থেকে আমাকে যে যুক্ত করেছেন এর জন্য। প্রথমে আমি অনুষ্ঠান শুরুর আগেই আমি শোক জানাতে চাই সারা বিশ্বে আজ পর্যন্ত যে 5,42,520 জন লোক মারা গেল, তাদের আত্মার শান্তি কামনা করছি, এবং টোটাল 1,50,50,471 জন আক্রান্ত হলো, এবং তাদেরকে যেন অতি সত্বর যেন তারা যা সুস্থ হতে পারে এই জন্য আমরা তাদের সুস্থতা কামনা করছি। সাথে সাথে আজকের বাজেটে যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন, দেখেন 1972 সালে বাংলাদেশ 786 কোটি টাকা দিয়া তাজউদ্দিন সাহেব বাজেট ঘোষণা করলেন প্রথম। আজকের বাজেটের আকার হচ্ছে 5,68,000 কোটি টাকা। এটা একটা ঐতিহাসিক দিন, কারণ যখনই প্রতি বছরই আমাদের বাজেটের আকার কিন্তু বাড়তে থাকবে ইকোনমির সাথে সাথে, এটাই হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। যে প্রশ্নটা মূল করেছেন যে করোনা কালে যে বাজেটটা 11ই জুন মোস্তফা কামাল সাহেব তার দ্বিতীয় বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা 12তম বাজেট যে ঘোষণা করলেন, সেটাতে সামান্যতম কোনো ব্যতিক্রম না ঘটিয়ে এফবিসিসিআই যে প্রস্তাবনা সেগুলো না শুনে একেবারে টোটালি মানে আনকাট বাজেটটাকে পাশ করা হলো। এটা থেকে করোনাকালে আমাদের অর্থনৈতিক কি সুবিধা নিয়ে আসবে? আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে করোনার প্রতি সরকারের যেভাবে করোনাকে মোকাবেলা করেছেন ইতিমধ্যে এ পর্যন্ত সারা বিশ্বের অনেক উন্নত দেশগুলো সেভাবে মোকাবেলা করতে পারে নাই। মৃত্যুর হার কিন্তু আমাদের এখানে অনেক কম তুলনামূলকভাবে। দেখেন, আমরা 163 মিলিয়ন পিপলের একটা দেশ, বিশাল একটা দেশ। ইউরোপের 7-8টি দেশের জনসংখ্যা একসাথ করলেও আমাদের সমান হবে না, এবং আমাদের স্বল্প সম্পদ এগুলো মিলিয়ে আমরা যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে, একক নেতৃত্বে আজকে যে সংকটটি মোকাবেলা করে যাচ্ছেন, এখনো এটা তো এখনো শেষ হয়নি। এই প্যান্ডামিকটা যে কখন শেষ হবে পৃথিবীর কেউ জানে না, আমরাও জানি না। এবং যেমন দেখেন, আমেরিকাতে সারা পৃথিবীর 1/4 ইনফেক্টেড, এর মধ্যে আবার 23টি স্টেট আবার নতুন করে বড় ধরনের মহামারী দেখা দিয়েছে, এবং একদিনে হাইয়েস্ট সংক্রমণ যেটা হয়েছে গত সপ্তাহে 40,000। তো এটা কোন দিকে যাচ্ছে গতি প্রকৃতি আমরা কিছুই জানি না। তো এই মুহূর্তে গভর্নমেন্ট যে বাজেটটি দিয়েছে এবং সেটা টোটালি পাস করেছে, আমি মনে করি এটা ঐতিহাসিক ঘটনা। এবং এই বাজেটে করোনার জন্য 10,000 কোটি টাকা বাজেট রাখা হয়েছে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, স্বাস্থ্য খাতের এবারে যতগুলো করোনা সম্বলিত যেসব জিনিসপত্র ইম্পোর্ট করা হবে সেগুলোকে ট্যাক্স বিলুপ্ত করা হয়েছে। আমাদেরকে প্রথমে তো বেঁচে থাকতে হবে, বেঁচে থাকলেই তো আমাদের বাজেট, আমাদের দেশ, আমাদের অর্থনীতি সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো। একটা জিনিস এখানে আমি উল্লেখ করতে চাই, পৃথিবীর অন্যতম বৃহৎ অনলাইন কোম্পানি আলিবাবার মালিক জ্যাক মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার এই বছর কি লাভ হবে। সে বলেছিল যে আমার এই বছর লাভ হচ্ছে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় লাভ।
দেখো, মানুষকে বাঁচিয়ে রাখা, প্যান্ডামিক থেকে মানুষকে মুক্ত রাখা, সেটাই হচ্ছে সরকারের মূল লক্ষ্য। তারপরে আপনি দেখেন আমাদের যে মেগা প্রজেক্ট গুলো আমরা করে যাচ্ছি, যেগুলো নিজেদের অর্থায়নে, বিশেষ করে পদ্মা সেতুর জন্য কিন্তু সরকার আলাদা করে 5,000 কোটি টাকা বাজেট রেখেছে এই প্যান্ডামিকের সময়। তারপরে দেখেন আমরা আমাদের বিদ্যুৎ খাতটা সর্ববৃহৎ সেক্টর, সেখানে আমাদের 26,758 কোটি টাকা বাজেট রাখা হয়েছে। আমি মনে করি যেসব খাতওয়ারি বরাদ্দগুলো আছে, সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে একটা ডেভেলপিং নেশনের জন্য, যেটা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। নিজাম চৌধুরী, যেটি বললেন আপনি যে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে বা করোনা মোকাবেলার জন্য একটি বরাদ্দ দেওয়া হয়েছে, বরাদ্দ দেওয়া ঠিক আছে বা বরাদ্দের পরিমাণ বাড়বে, সেটাও স্বাভাবিক, মানুষের জীবন রক্ষায় পদক্ষেপ নেওয়া, কিন্তু সেটি বাস্তবায়নের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আমরা দেখলাম যে নানা ক্ষেত্রে যে অনিয়মের কথা তুলে ধরা হয়েছে এবং অনেক জায়গায় আপনি দেখেছেন যে একটি হাসপাতালে 20 কোটি টাকাও খাওয়ার বিল এসেছে। এই যদি হয় ব্যবস্থাপনা, সেক্ষেত্রে করোনা চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক কঠিন হয়ে পড়বে না? ভেরি গুড কোয়েশ্চন। আপনাকে একটা কথা বলি, আমরা যেখানে দায়িত্বরত আছি, সেখানে যদি আমরা আমাদের নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করি, এটা একটা উইশফুল থিঙ্কিং যে সবাই পালন করবে, কিন্তু আসলে আমরা পালন করি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, উনি তো আর সব সেক্টরে, উনি প্রতিটি মন্ত্রণালয়ের জন্য মন্ত্রী নিয়োগ করেছেন। ওইসব মন্ত্রী মহোদয়দের দায়িত্ব হচ্ছে ওনার মন্ত্রণালয়ে কোন জায়গায় কি বিচ্ছুতি ঘটছে সেটা দেখা, সিস্টেম লস কোথায় হচ্ছে সেটা দেখা। এখন আমি মনে করি, আমি এবং আজকে আপনাদেরকে ন্যাশনাল টেলিভিশনে বলতে চাই যে কেউ যদি মনে করেন যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না, তাকে সরে দাঁড়ানো উচিত। কারণ এখন দেশের এমন একটা অবস্থা, বিশ্বের এমন একটা অবস্থা, আমরা গোজামিল দিয়ে কোনো কিছু মানুষকে বোঝানোর কোনো সুযোগ নাই। দিস ইজ দি এরা অফ দি ইন্টারনেট। আপনি এক মুহূর্তে কিছু করবেন। এই যে আপনি বললেন 20 কোটি টাকা খাবার বিল দিয়েছে। আমি এখানে মাঝে মাঝে ফেসবুকে বিভিন্ন ধরনের কমেন্ট দেখি। এটা তো একটা আনবিলিভেবল সিচুয়েশন। এখন যে ব্যক্তি দিয়েছে, যে রিসিভ করেছে, যেটাকে ইভ্যালুয়েট করবে, তাদেরকে এটা গভীরভাবে চিন্তা করতে হবে, ডাজ ইট মেক সেন্স, হোয়াই হি ইজ ডুইং ইট। আমরা যদি এগুলো মোকাবেলা করতে না পারি, সরকারের বিভিন্ন সংস্থা আছে, এজেন্সি আছে, প্রতিটা এজেন্সিকে যার যার অবস্থান থেকে কাজ করতে দিতে হবে, কাজ করতে হবে। দেখেন আমাদের ভার্চুয়াল কোর্ট যা আমরা চালু করেছি, এখানে সারা পৃথিবীর সমস্ত মানুষ এরকম প্রশংসা করেছে, পৃথিবীর কোথাও এরকম শুরু করা হয়নি। আমরা এমন এমন কিছু কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা থেকে উনি বের করে উনি যেগুলো করছেন, সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব যেসব ব্যক্তিবর্গদেরকে, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, একটা মন্ত্রণালয়ের মন্ত্রীর যেরকম দায়িত্ব, সচিবের সরকারি কর্মকর্তা হিসেবে সমপরিমাণ, এমনকি বেশি দায়িত্ব। যিনি রাজনীতিবিদ হিসেবে আসছেন, তিনি তো সবকিছু নিটিগ্রিটি জানেন না, কিন্তু সচিব মহোদয় তো সবকিছু জানেন, কিভাবে কি হয়, কিভাবে সিস্টেম লজ হয়, কিভাবে, আমি সরাসরি বলি, চুরি হয়। সেগুলোকে বন্ধ করতে হলে পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাইকে প্যাট্রিয়ট হতে হবে। সবার প্রতি, দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে। দেশের একটা পয়সাকে যেন তারা নষ্ট না করে, সেই ধরনের মানসিকতা তৈরি করতে হবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা সবকিছু বলি করতে হবে করতে হবে। আমরা টেলিভিশনে টক শোতে গত 10 বছর ধরে বকে যাচ্ছি, এটা কতটুকু কাজ হচ্ছে আমরা জানি না। কিন্তু কাজ করার জন্য আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র সদস্য এবং বর্তমানে স্টুডেন্টও বটে। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি এবং বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সেখানে আমাদের ছেলেদেরকে এখন থেকে শিক্ষা দিতে হবে যে কোনটা করলে দেশের জন্য ভালো, নিজের জন্য ভালো, জাতির জন্য ভালো। আমাদের মরালিটি একদম ডাউন হয়ে গেছে, সেগুলো থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আমরা যদি এবারের প্যান্ডামিক থেকে শিক্ষা গ্রহণ না করি, আর জীবনেও আমাদের শিক্ষা হবে না। কিন্তু আমি একটা লেখা লিখেছি গত সপ্তাহে, ইয়ার ভিতরে বাংলাদেশ প্রতিদিনে উঠেছে। আমি সেখানে বলার চেষ্টা করেছি, যদি সারা পৃথিবীর সমস্ত দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে সামরিক খাতে 50% বাজেট হ্রাস করা হয়, সেটাও একটা উইশফুল থিঙ্কিং, তাহলে কিন্তু সারা পৃথিবীতে যে নেক্সট 5 to 10 ইয়ার্স যে বিপদটা আসবে অর্থনীতিতে, সেটা কিন্তু আমরা রোধ করতে পারবো। কিন্তু এটা কি সম্ভব হবে? এটা কি কেউ করবে? আমার তো মনে হয় না। দেখেন, মানুষ মারার জন্য যে বিলিয়নস অফ ডলার খরচ করা প্রয়োজন নাই, সেটা কিন্তু আল্লাহ এবার দেখিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই 5 লাখ 5.5 লাখ লোক মারা গেল, 1 কোটির উপরে আক্রান্ত হলো, এবং সেটা কবে জায়গা শেষ হবে এটা আমরা জানি না। তো আমরা বিশ্বাস করি কি জানেন, যেমন এডিপির বাস্তবায়ন, আমরা এডিপিতে হাইয়েস্ট বাজেট রাখা হয়, কিন্তু বাস্তবায়িত হয় না কেন?
বাস্তবায়িত হয় না। আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজরা যাদের বেতন এ পর্যন্ত ৩ গুণ করা হয়েছে, আমরা কি হলফ করে বলতে পারবো আমাদের প্রোডাক্টিভিটি ৩ গুণ বেড়েছে? দি আনসার উইল বি নো। আমরা সবাই এত রিল্যাক্টেন্ট হয়ে বসে থাকি, সরকারের সকল সুযোগ সুবিধা ব্যবহার করতে কোন রকম কার্পণ্য নেই। একটা গাড়ির জায়গায় ৩টা গাড়ি ব্যবহার করি, একটা গাড়ি সন্তানদেরকে দিই, একটা গাড়ি স্ত্রীকে দিই, সবকিছু আমরা করতেছি। প্রজাতন্ত্রের সমস্ত পয়সা আমরা জনগণের ট্যাক্সের পয়সা ব্যয় করতেছি, নিজাম কিন্তু চৌধুরী, মানুষের জন্য আমরা কত করতেছি সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। আমরা সময় আমাদেরকে স্বল্পতার জন্য reevaluate করতে জি হবে। নিজাম চৌধুরী, আসলে সময় স্বল্পতার জন্য আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। দর্শক, আমাদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। আমরা এখন চলে যাচ্ছি অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। স্যার, আপনার কাছে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। স্যার, যে বাজেট প্রস্তাবনা ছিল ঠিক সেটি পাশ হলো, এবং এই যে নতুন যে সংকট এর মধ্যে দিয়ে আমরা চলছি, অর্থাৎ করোনা সংকট, এই করোনার চ্যালেঞ্জ মোকাবেলায় যে বাজেট বা যে প্রস্তাবনা যেটি পাশ হয়েছে সেটি আসলে কতটা বাস্তবায়নযোগ্য, এটি আপনার কাছে প্রথম প্রশ্ন আমার। আর সরকারের সামনে চ্যালেঞ্জগুলোই বা কী হতে পারে সেটি একটু জানি। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয় নিয়ে অবতারণা করেছেন সেটির প্রথম অংশ হচ্ছে যে কাটছাট। আসলে সংসদের কোনো সংসদ সদস্য কাটছাট করার অধিকার আছে কিনা, এটা এক প্রশ্ন আছে, সেটা আমি পরে বলবো। আরেকটি হচ্ছে যে আপনি বলছেন যে বাস্তবায়নযোগ্য, এবং আবার তার সাথে যোগ করেছেন করোনা ক্রান্তিতে এই বাজেটের যথার্থ। এই প্রশ্নে আমরা বেশ আলোচনা ইতিমধ্যেই বহুতবার করেছি, তা আমি আর বিস্তারিত আলোচনা করতে চাই না, কারণ করোনা ক্রান্তিতে একটি প্রেক্ষাপটে হয়েছে, এবং সেই প্রেক্ষাপট কি আমাদের উপরে অভিঘাত এনেছে, এবং সেই অভিঘাতকে মোকাবেলা করে একটা পরিস্থিতিতে যাওয়া যায় কিনা, সেই জন্যই একটা বাজেট। তা আমরা যদি খেয়াল করি, তাহলে যদি পরিষ্কারভাবে আমরা যেটা জানি যে করোনা ক্রান্তি সবার উপরে সমানভাবে অভিঘাত আনেনি, এবং করোনা ক্রান্তি কতদিন থাকবে সেটাও আমরা জানি না। এবং মানুষের কি আকাঙ্ক্ষা ছিল? মানুষের খুব সীমিত আকাঙ্ক্ষা ছিল। সীমিত আকাঙ্ক্ষা হচ্ছে যে করোনার সাথে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তারা যাতে জীবন বাঁচতে পারে, সেই জন্য তার যে স্বাস্থ্য দরকার, সামাজিক সুরক্ষা দরকার, এবং তার হচ্ছে যে শিক্ষা দরকার, কৃষি দরকার। এই বিষয়গুলো যে কোনো মানুষকে আপনি যদি জিজ্ঞেস করেন, তাহলে তারা বলবে হচ্ছে যে আসলে জীবন মানের সাথে ধরে রাখার জন্য, অর্থাৎ জীবনমুখীন একটি বাজেট তারা আগ্রহভরে অপেক্ষা করছিল। তার সাথে তারা আশা করেছিলেন যে একটা পথনকশা থাকবে, যখন আসলে এই ক্রান্তিকাল থেকে কিভাবে অর্থনীতির পুনর্বাসন ঘটবে, পুনরুদ্ধার ঘটবে, এবং পুনর্গঠন ঘটবে। এটাই হচ্ছে যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করলে, সাধারণ মানুষের এটাই ছিল আকাঙ্ক্ষা। এখন আমরা যদি খেয়াল করি, তাহলে দেখব হচ্ছে যে বাজেটটি পাশ হলো, সেই বাজেটে আসলে সেই পরিপ্রেক্ষিত, অর্থাৎ করোনা ক্রান্তি 150 শব্দের মতো বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে, কিন্তু তাকে সামনে রেখে সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর জন্য, অর্থাৎ প্রথমে জীবন বাঁচানো দরকার, তারপরে জীবিকা বাঁচানো দরকার, সেই পরিস্থিতিগুলো হয়েছে কিনা তা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। যেহেতু পরিস্থিতি সবার জন্য সমানভাবে অভিঘাত আনছে না, আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি যে নতুন, অর্থাৎ নিম্নবিত্ত থেকে, নিম্ন মধ্যবিত্ত থেকে অনেক মানুষ দরিদ্র হয়ে চলছে, কারণ তাদের আয় কমছে, তাদের কোনো সঞ্চয় ছিল না। এটা নিয়ে বিভিন্ন রকমের হিসেব আছে। কেউ বলছেন যে এই দরিদ্র সীমা 30% পৌঁছাতে পারবে, কেউ বলছেন 50% পৌঁছাতে পারবে। অর্থাৎ হচ্ছে নতুন একটা মানুষ, যেটা আমরা সাধারণত অনেক দিন ধরে লক্ষ্য করছি না। 1992 সালের পরের থেকে দরিদ্র ও আমরা লক্ষ্য করেছি যে কমেছে। অর্থাৎ হচ্ছে যে দরিদ্র কমার হার আস্তে আস্তে কমে এসেছে, কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা কমেছে। কিন্তু সেটা আমরা এই প্রথম লক্ষ্য করলাম যে এটার বিপরীত ঘটনা ঘটবে। এবং একই সাথে সাথে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই যে বৈষম্য বাড়ছিল, সেই বৈষম্য আরো বেড়ে যাবে। এবং তার সাথে সাথে লক্ষ্য করলাম যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিরকম সঙ্গীন, অর্থাৎ হচ্ছে যে কেউ সিঙ্গাপুরে যে চিকিৎসা নিতে চায়, কেউ হচ্ছে থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায়,
কেউ ভারতে যে চিকিৎসা নিতে চায়, বাংলাদেশে কেউ যেহেতু চিকিৎসা নিতে চায় না, সেই পরিস্থিতির একেবারে চোখে দগদগে ঘার মতো আমাদের সামনে উপস্থিত হয়েছে। এবং তার ফলাফল আমরা দেখছি যে আপনি সিঙ্গাপুরে যে চিকিৎসা নিতে পারেন, কিন্তু আপনার যিনি কাজের সহায়তা করেন তিনি যদি এই সুস্থ না থাকেন, তাহলে আপনিও মুক্ত নন। তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা, আমাদের মানুষ কখনো আশা করেনি যে প্রবৃদ্ধি কত হবে, কিন্তু স্যার, আমরা আপনার কাছে লক্ষ্য করলাম গতানুগতিক কায়দায় প্রবৃদ্ধির কথা চিন্তা করা হয়েছে। আমরা লক্ষ্য করলাম যে হচ্ছে যে গতানুগতিক কায়দায় বড় রকমের রাজস্ব টার্গেট ধরা হয়েছে, যে লক্ষ্যমাত্রা কখনোই জাতীয় রাজস্ব বোর্ড অর্জন করতে পারেনি। আরো লক্ষ্য করলাম হচ্ছে যে আপনার কাছে আবার আসবো আমরা, আবার শুনবো বাজেটের বিস্তারিত। আমাদের সঙ্গেই থাকবেন। মানোয়ার হোসেন, যেটি অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির স্যার বলছিলেন যে আমাদের সামনে যে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে বা আমাদের যে টার্গেট দেওয়া হচ্ছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে, এটা অনেকটাই বাস্তবতার কাছাকাছি না। তিনি আরও বললেন যে সরকারের সামনে বেশ কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরলেন। এগুলোকে আসলেই কি এই চ্যালেঞ্জগুলো অর্জন করা সম্ভব কিনা বা এই সময় আর কি? ধন্যবাদ। প্রথম কন্টেনশনটার সাথে আমি বলে না, মোটামুটি যারা এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন বা খোঁজ খবর রাখেন, তারা কিন্তু সবাই একই বাক্যে এই কথাই বলছে যে নতুন বাজেট মানে আগামীকাল থেকে যে বাজেটটা ইফেক্টিভ হবে, সেই বাজেটে বহু জিনিসই আছে যেগুলি মিট করা যাবে না। ট্র্যাক রেকর্ড বা পাস্ট হিস্ট্রি এ কথা বলে না, এই জিনিসটা বলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রেভিনিউ রিয়ালাইজেশন টার্গেটটা, যেটা রেভিনিউ আর্নিং টার্গেট বা রিয়ালাইজেশন টার্গেট যাই বলা হোক, এটা মানে এক কথায় ইম্পসিবল বললে কথাটা একটু এক্সট্রিম বলা হয়ে যায়, কিন্তু ইট ইজ নো হোয়ার নিয়ার টু, ইট উইল নট রিচ নিয়ার টু ইটস দ্য টার্গেট। এই আর এর সাথে আরেকটা ব্যাপার যেটা আছে খুব ইন্টারেস্টিং ঠিক বলবো এই অর্থে যে যারা এটার মধ্যে খোঁজ খবর রাখেন তারা ভালো জিনিসকে অনেক সময় ইন্টারেস্টিং বলেন, খারাপ জিনিসকেও ইন্টারেস্টিং বলেন। তো এইখানে জিনিসটা বলা হয়েছে যে এখানে প্রাপ্তি, বাজেটের মূল প্রাপ্তিটা কার? বাজেট যেভাবে প্রস্তাবনা করা হয়েছিল মোরাললেস ভার্চুয়ালি কোনো ভ্যারিয়েশন নেই, 2%ও হবে না ভ্যারিয়েশনে, সেটা সেভাবেই পাস হয়েছে। আচ্ছা, তখনও যখন নাকি বাজেটটা উপস্থাপন করা হয় তখনও এই বাজেট ইমপ্লিমেন্টেশনে চ্যালেঞ্জগুলো কি সেগুলি বিভিন্নভাবে বিভিন্ন গবেষক, বিভিন্ন আলোচক বলেছেন, আমরাও বলেছি যে চ্যালেঞ্জগুলো কি। এই চ্যালেঞ্জগুলো কীভাবে মিট আপ হবে সেগুলির কিন্তু কোনো রকম ইঙ্গিত নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। আর প্রাপ্তির কথাটা আমি যেটা বলছিলাম, প্রাপ্তির ভাবে মূল হচ্ছে যেটা আজকেও পেপারে দেখেছেন, বিভিন্ন বলেছে যে ভার্চুয়ালি এই বাজেটে প্রাপ্তি বলা যেতে পারে একমাত্র তাদেরই যারা কালো টাকা সাদা করার একটা বিশাল সুযোগ পেয়েছে। যদি কারো প্রাপ্তি হয় তাদেরই হবে, এটা একটা কমন ধারণা। সাধারণ মানুষের প্রাপ্তি কম, সাধারণ মানুষের প্রাপ্তির মধ্যে নেই। এটা আমি আপনাকে গবেষক বা আপনার অন্য যারা রিসার্চার যারা এসব ব্যাপারে খোঁজ খবর রাখেন তাদের বক্তব্য, আমি তাদের বক্তব্যটাকে সিনপসিস করে আপনার জিনিসটাই বললাম। এই একটা জিনিস এটার মধ্যে, এটাও তেমন, এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু তেমন কোনো সিগনিফিক্যান্ট জিনিসটা আসে নাই। সেটা হচ্ছে যে ড্রাগ প্রোডাকশনের জন্য, মেডিসিন ওষুধ তৈরির জন্য র ম্যাটেরিয়ালসের উপরে যে সাপ্লিমেন্টারি ডিউটিস, এমনি ডিউটিস, ইম্পোর্ট ডিউটিস সরি, সেটা আপনার কমিয়ে আনা হয়েছে। এতে একমাত্র আপনার ওই ড্রাগ ম্যানুফ্যাকচারিং সেক্টরটা, যেটা আর কি ড্রাগ ম্যানুফ্যাকচারার্সরা যেটা বা ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচার যেভাবেই বলা হোক, তারা এখান থেকে তারা কিছু গেইন পেতে পারেন বা তারা কিছুটা খুশি হতে পারেন। এছাড়া পুরো জিনিসটার মধ্যে কারো খুশি হওয়ারও কিছু নেই, অখুশি হওয়ারও কিছু নেই। এটার সাথে আর একটা খুব রেলিভেন্ট, সেটা তিতুমির সাহেব যেটা বলেছেন যে দারিদ্র, আমাদের একটা ট্রেন্ড ছিল যে আমরা দারিদ্রকে অতিক্রম করছি, ট্রেন্ডটা আপওয়ার্ড ছিল, উন্নতির দিকে যাচ্ছি। কিন্তু এই করোনা কারণে ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকাতে নিউজ হয়েছে, দেখেছেন যে কী পরিমাণ লোক তাদের চাকরি হারিয়েছে বা চাকরি না বলে কথা বলে কাজ কাম হারিয়েছে।
মানে ওয়েস তারা আর্ন করতে পারছে না, এই কথাটা এইভাবে বলি আর কি। এখন ওয়েস যে আর্ন করতে পারছে না তার মানে কি? তার মানে তো তার সে দারিদ্র্যের দিকে ধাবিত হয়ে গেছে। এবং পেপারেও আপনি নিউজে দেখবেন যে ঢাকা শহরে বহু লোক যারা মূলত ভার্চুয়ালি যারা ডেইলি ওয়েজ আর্নার্স ছিল বা ডেইলি বেসিসে যারা কাজ করতো, এরা কিন্তু আবার তাদের দে আর গোয়িং ব্যাক টু দেয়ার হোম। গোয়িং ব্যাক হোম হচ্ছে তাদের জন্য এই জিনিসটা। অনেকেই ঢাকা ছেড়ে যাচ্ছে। জি, কারণটা কি? কারণটা যে ঢাকায় থাকলে পরে যে খরচাটা হবে, হয়তো তার দেশের বাড়িতে গেলে বা তার অরিজিনাল বাড়িতে গেলে সে খরচাটা কম হবে। ঘটনাটা সেদিকে। মানব ভাই, আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর স্যার যে কথা বলছিলেন, মানউর হোসেন যেটি বললেন যে আমাদের কর্মসংস্থানের একটি বড় চ্যালেঞ্জ আছে এই সময়ে, অনেকেই বেকার হচ্ছে, অনেকে ঢাকা শহর ছেড়ে যাচ্ছে। এই রকম যখন বাস্তবতা, সেই সময় যে এই কর্মসংস্থানের যে চ্যালেঞ্জ সেটি মোকাবেলা করবে কিভাবে, বা সেই সংস্থান কি বাজেটে আছে কিনা? যে দেখুন, আসলে বাজেট নিয়ে আমরা যে আলোচনাগুলো করেছি সেই আলোচনার আসলে কোন রকমের প্রতিফলন তো ঘটেনি। কারণ আমরা বলেছিলাম যে সবাই বলেছে এবং জনগণ সবাই মনে করেছে, প্রথমে হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হোক এবং এমন বিধান করা হোক যার ফলে সংক্রমণের হার কমে। অর্থাৎ প্রথমে জীবন বাঁচান, জীবন বাঁচিয়ে তারপরে আপনার জীবিকা সচল করুন। অর্থাৎ জীবন বাঁচাতে গেলে যেহেতু অধিকাংশ মানুষ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত, প্রায় মানে 6,8,00,000-এর মধ্যে অধিকাংশ মানুষই হচ্ছে আপনার অনানুষ্ঠানিক খাতে, 90 লাখ হচ্ছে আনুষ্ঠানিক খাতের মধ্যে আছে। এই মানুষদের সঞ্চয় নেই। সঞ্চয় না থাকলে তারা তাহলে তাদের জীবন বাঁচানোর জন্য এই সমস্ত বিধিবিধান মানবেন। যদি আপনি তাদেরকে ইউনিভার্সাল বেসিক ইনকাম গ্র্যান্ট বা ক্যাশ দিতেন এবং যেটা দিয়ে দারিদ্র্য নিচে না যায়, অর্থাৎ হচ্ছে যে আন্তর্জাতিক স্বীকৃত যে মান সেই মানের নিচে না যায়, তার মানে তাদের ভাত একটু ডাল আলু দিলেই তারা সেই বিধিবিধানগুলো মানতেন। কিন্তু সেটা না মানার ফলে আমরা জানি না আসলে সংক্রমণ কোন দিকে যাবে। মানে প্রথম কাজটা ছিল হচ্ছে যে মানুষকে তার স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য, জীবন বাঁচানোর জন্য তাকে যাতে সে কাজ করতে পারে সেই জন্য তার একটা ক্যাশ ট্রান্সফার দরকার। আমরা সেটা লক্ষ্য করিনি। 50 লাখ লোকের দেওয়া হয়েছে, এখনো সেটি পূর্ণাঙ্গ মানুষদের দেওয়া হয়নি, যদিও এখানে সংক্রমণ শুরু হয়েছে মার্চ মাস। দ্বিতীয় বিষয় ছিল হচ্ছে যে আপনি এই বাজেটের মূল লক্ষ্য, সবাই বলেছে যে স্বাস্থ্য ব্যবস্থার সাথে সাথে যেহেতু মানুষের আয় কমে যাবে, অর্থাৎ দরিদ্র হয়ে যেতে পারে, তাহলে তাকে কর্মসংস্থান যা আছে সেটা টিকিয়ে রাখতে হবে এবং নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। সেটা করতে গেলে তার মানে পৃথিবীর সব দেশে আপনি দেখেছেন যে মানুষকে অর্থ দেওয়া হয়েছে সরাসরিভাবে, এবং বাংলাদেশেও সেটা দেওয়া সম্ভব ছিল। ও কারণ হচ্ছে যে আমাদের এনআইডি আছে, এনআইডির বিপরীতে যদি আমরা ব্যাংক অ্যাকাউন্টের হিসেবের মাধ্যমে দিতাম তাহলে অপচয় হতো না, দুর্নীতির অভিযোগও থাকতো না। তার মানে হচ্ছে যে পৃথিবীর যে কোনো দেশ চিন্তা করেন, তারা চেষ্টা করেছে। আমাদের পার্শ্ববর্তী ভারত বলেন, পাকিস্তান বলেন, তারাও এই ধরনের কর্মসংস্থান টিকিয়ে রাখার জন্য, কারণ ছাঁটাই তো শুরু হয়েছে। আর ছাঁটাই দেখছেন আপনি হচ্ছেন যে মূলত আনুষ্ঠানিক খাতে। এই কিছুক্ষণ আগে আপনার যে বক্তা ছিলেন, আমরা জানি যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স সিদ্ধান্ত নিয়েছে তাদের কর্মচারীদের বেতন কাট কমাবে, এবং তারপরে হচ্ছে যে অনেক ক্ষেত্রে ছাঁটাইও চলছে, এবং ইতিমধ্যেই এই পোশাক শিল্প খাতে ছাঁটাই শুরু হয়েছে। তার মধ্যে এসে আমরা লক্ষ্য করলাম যে 1 জুলাই থেকে পাট শ্রমিকদেরকে পাট কল যেগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ হচ্ছে যে কর্মসংস্থান যারা আনুষ্ঠানিক খাতে আছেন তাদেরকে কর্ম ধরে রাখা দরকার, এবং যারা আনুষ্ঠানিক খাতে নাই তাদেরকে ইউনিভার্সাল বেসিক গ্রান্ট দেওয়ার কথা, আর নতুন ভাবে কর্মসংস্থান তৈরি করার কথা। তিনটা তো আমরা সরকারি পদক্ষেপই দেখলাম। পাট মন্ত্রণালয় বলছে যে এই মানুষদেরকে আপনি চাকরিচ্যুত করছেন। তারপরে হচ্ছে যে আপনার অন্যদিকে চাকরি
চলে যাবে অনানুষ্ঠানিক খাতে। আর অনানুষ্ঠানিক খাতের তো আমাদের কোনো পরিস্থিতি নেই, তো সেই ক্ষেত্রে তাদের যে সহায়তা দেওয়া দরকার ছিল সেটিও হয়নি। আপনি যদি কৃষির কথা চিন্তা করেন তাহলে কৃষিতে সবচেয়ে বেশি আপনার লস হয়েছে, লোকসান হয়েছে। কারণ হচ্ছে যে অধিকাংশ মানুষ, বিশেষ করে যেগুলো পচনশীল বা মাছ বা পোলট্রি বা এই সমস্ত গবাদি পশু, তাদের কিন্তু বিশাল ক্ষতি হয়েছে। যেহেতু তাদের বড় শক্তিশালী সংগঠন নাই তাদের পক্ষে কথা বলার জন্য, সেই জন্য আমরা তাদের কথাও শুনছি না। তার সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যে বিদেশ থেকে যেটা আমাদের অর্থনীতির গল্পটা কি, গল্পটা হচ্ছে যে গ্রাম থেকে মানুষ ঢাকা শহরে কাজ করেছে আনুষ্ঠানিক খাতে বা অনানুষ্ঠানিক খাতে, অথবা বিদেশে শ্রমিক হিসেবে গেছে। ইতিমধ্যেই বেশ পরিমাণ শ্রমিক ফিরে এসেছে এবং আরো পরিমাণের শ্রমিক ফিরে আসবে, কারণ ওই সমস্ত দেশের অর্থনীতির পরিবর্তন করছে। তার মানে হচ্ছে যে আমরা যেটা বলেছিলাম যে আপনি একদিকে জীবন বাঁচাবেন, অন্যদিকে আসলে এই পুনর্বিন্যাস এবং পুনর্গঠন এবং পুনরুদ্ধারের জন্য আপনার একটা পথনকশা থাকতে হবে। পথনকশার মূল বিষয় থাকা উচিত ছিল কিভাবে কর্ম ধরে রাখা যাবে। তা আমরা একের পর এক যে সমস্ত খবরগুলো আপনারা গণমাধ্যমে বলছেন এবং আমরা যা পাচ্ছি, তাতে তো আমরা দরিদ্র বেশি হয়ে যাচ্ছে। দরিদ্র কমে কিভাবে? একটাই উপায়, সেটা হচ্ছে যে আপনি কর্মসংস্থান তৈরি করুন এবং এমন কর্মসংস্থান তৈরি করুন যাতে মজুরি দরিদ্র হওয়ার আয়ের থেকে উপরে থাকে, অর্থাৎ কর্মযুক্ত দরিদ্র না হয়। সেই বড় রকমের কোনো কর্মসূচি আমরা লক্ষ্য করছি। তার বিপরীতে আপনি যদি খেয়াল করেন, আমরা দেখব হচ্ছে যে যে সমস্ত খাতগুলোতে বরাদ্দ করা হয়েছে সেগুলো আসলে কি ধরনের খাত। বাজেটের সবচেয়ে বরাদ্দ করা হয়েছে জনপ্রশাসন খাত। দ্বিতীয় কাদেরকে বরাদ্দ করা হয়েছে আপনার সেটা হচ্ছে ঋণ শোধ করা হবে। এবং ঋণ কেন শোধ করা হয় সেটাও আমরা জানি, যে জনপ্রশাসন খাত বা সাবসিডি যদি এত বেড়ে যায় তাহলে তো আপনাকে ঋণ পরিশোধের জন্য অনেক টাকা লাগবে। কিন্তু আমরা খেয়াল করলাম, যেমন ধরুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এইটা আমরা জানি সবাই যে কি অবস্থায় ছিল, কিন্তু দেখা গেল যখন হিসেব দেখা গেল তখন মাত্র ৯,৮০০ কোটি টাকা কমানো হয়েছে। তাহলে হচ্ছে যে এখানে যে অপ্রয়োজনীয় ব্যয় এবং অতিরিক্ত প্রকল্প, সেটারও কোনো ব্যয় কমানো হয়নি। সবচেয়ে কষ্টকর কথা, যেটি আসলে হওয়ার কথা না এবং সাংবিধানিকভাবেও ঠিক না, আমাদের সংবিধান বলছে একটা বার্ষিক বাজেটটা কি, একটা বার্ষিক আর্থিক বিবরণী উল্লেখ করা, কিন্তু অর্থমন্ত্রী বলছেন টাকা কোত্থেকে আসবে সেটি আসলে পরিস্থিতির উপরে উনি বলবেন। তার মানেটা হচ্ছে কি, আমরা জনগণের অর্থ ব্যয় করছি, কিন্তু জনগণ কিন্তু আসলে জানেন না যে তার টাকাটা কোত্থেকে আসবে এবং কিভাবে তার ব্যয়গুলো হবে, এবং সেই ব্যয়গুলোর থেকে তার অর্থাৎ হচ্ছে যে জনগণের অর্থের উপরে জনগণের নিয়ন্ত্রণটাও কিন্তু হারিয়ে ফেলছে। এবং তার সাথে আমি একটা ছোট্ট বিষয় যুক্ত করে এই পর্বে শেষ করতে চাই, যে আমি যখন বলি যে জনগণের অর্থের উপরে জনগণের জবাবদিহিতা নাই, আমরা জানি যে এটি হচ্ছে আপনার সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ জনগণ সরাসরি না করে সংসদের মাধ্যমে করে। কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরো বাজেট প্রক্রিয়াটি আমলাতান্ত্রিক বা নির্বাহী বিভাগ। কেন? কারণ হচ্ছে যে বাজেট যেহেতু অর্থ বিল, এটি কোনোভাবেই কমিটিতে যেরকম 3 বার পর্যন্ত রিডিং হয়, কোনো রিডিং হয় না। দ্বিতীয় হচ্ছে যে আপনার অর্থ বিল বলে এটি কোনো সংসদ সদস্য কোনো প্রস্তাব করতে পারেন না। মানি বিলে তখনই প্রস্তাব করতে পারেন যদি রাষ্ট্রপতি অনুমোদন প্রদান করেন, এবং রাষ্ট্রপতি কোনো অনুমোদন প্রদান করেন না যদি না তিনি নির্বাহী বিভাগের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী কর্তৃক করেন। এবং বাজেট কেন হচ্ছে যে কাটছাট ছাড়া পাশ হয়, কারণ হচ্ছে যে আপনার কোনো সদস্য সংবিধানের অনুযায়ী ফ্লোর ক্রস করতে পারে না বা দলের বাইরে ভোট দিতে পারবে না। তার মানে হচ্ছে যে এখানে পুরো প্রক্রিয়ার মধ্যেই জনগণের জবাবদিহিতা নেই। তারপরে আপনি যদি খেয়াল করেন, দেখবেন যে সংশোধিত বাজেট কেন আমরা ব্যয় করতে পারলাম না, কি কারণে ব্যয় করা দরকার ছিল হলো না, এই সমস্ত বিষয় নিয়ে কোনোই আলোচনা হয় না। তারপরে বলা আছে যে সংবিধানে সমস্ত আয় ব্যয় অর্থাৎ হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী হইতে হবে এবং সংসদের অনুমোদন সাপেক্ষ। কিন্তু আমরা জানি যে স্ট্যাটিউটরি রেগুলেটরি অথরিটি বা অর্ডার বা এসআরওর মাধ্যমে প্রচুর পরিমাণে আমাদের করের রেয়াত দেয়া এবং কর কমানো বিভিন্ন রকমের ব্যবস্থা করা হয়।
জি। চতুর্থ হচ্ছে যে মহা হিসাব নিরীক্ষক বা নিয়ন্ত্রক কর্তৃক যে রিপোর্টটা পেশ করা হয় সেটাও আসলে আপনার যেহেতু পার্লামেন্টারি কমিটিগুলোর, সেটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলেন, পাবলিক এস্টিমেট কমিটি বলেন, এদের সুপারিশ করা ছাড়া এদের আইনগত কোনো অধিকার না থাকার কারণে এর কোনো অধিকার থাকে। অর্থাৎ হচ্ছে যে আমরা এমন একটা পরিস্থিতিতে যাচ্ছি যেখানে হচ্ছে যে জনগণের অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু জনগণ সেই অর্থের জবাবদিহিতা নিশ্চিত করতে পারছে না। জি স্যার, সেই কারণেই আপনার কর্মসংস্থান কেন বাড়ছে না, দরিদ্র কেন কমে যাচ্ছে, এই বিষয় নিয়ে সেই রকম অর্থে যৌক্তিক আলোচনা হচ্ছে না। জি স্যার, আপনার কাছে আবার আসবো আমরা। মনোহর হোসেন, যেটি ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বললেন যে জনগণের অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু জনগণের জবাবদিহিতা থাকছে না বা জনগণের নিয়ন্ত্রণ থাকছে না। এই যে অর্থমন্ত্রীর একটি কথা তিনি উল্লেখ করলেন, যে ব্যয়ের কথা ঠিকই বললেন, কিন্তু আয় কোথা থেকে হবে, জনগণের আয়টা কিভাবে হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বললেন না। সেই বাজেটকে কি আমরা জনপ্রত্যাশার বা জনপ্রাপ্তির বাজেট বলা যায়? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এর আগেরবার আপনাকে বলেছি যে প্রাপ্তি খুব কম লোকের, এবং কাদের প্রাপ্তি হতে পারে সেটা কিন্তু বলেছি আমি। এখন জনগণের বা জনতার প্রাপ্তি বা সাধারণ লোকের প্রাপ্তি কোন সময় হয়, যদি দেখা যায় যে কোনো বাজেট অ্যাট এ টাইম, কোনো বাজেট কোনো গভর্নমেন্টই সমস্ত লোককে মানে সমস্ত আইডেন্টিফাইড লোককে হয়তো বা আপনার বেনিফিট নাও দিতে পারে, কিন্তু একটা বিরাট অংশকে দেবে। ইটস এ প্রসেস, ফেজ। তারপরে হয়তো আর একটা অংশকে দেবে, অথবা বেশিরভাগ দিয়ে দিল, সামনেখানে দেবে বাকিদেরকে। এই জিনিসটা যায়। কিন্তু আমার এখানে আপনি অবস্থা জিনিসটা দেখেন, ফার্স্ট অফ অল আমাদের যে বাজেটটা হয়, সে বাজেটের খরচ করার জন্য আমাদের যে পরিমাণ টাকার প্রয়োজন হয়, অর্থাৎ রেভিনিউ, এর সাথে যোগ হয় কোনটা, রেমিট্যান্স এবং এক্সপোর্টারটি। এগুলিতেই যদি আপনার ভাটা পড়ে বা অ্যাফেক্টেড হয়, তাহলে তো ন্যাচারালি আপনার সবগুলির মধ্যে ভাটা পড়ে যাচ্ছে। এবং ব্যাপারটা তো এমন না যে ঠিক আছে 3টে বড় বড় খাত আছে, এই খাতে আমার খারাপ হয়েছে পারফরমেন্স, আমি বাকি দুটো খাতে কাভার আপ করে দিচ্ছি, বা অন্য কোনো একটা সোর্স থেকে আমি কাভার আপ করে দিচ্ছি। ব্যাপারটা তো তা না। আর এবারে সবচেয়ে ডিফিকাল্ট যেটা, সেটা আমরা আগেও বলেছি, সবচেয়ে ডিফিকাল্ট হবে যে চ্যালেঞ্জ এত বেশি। হাউ মেনি চ্যালেঞ্জেস ইউ উইল বি এবল টু ফেস, কতগুলি চ্যালেঞ্জ আপনি একসাথে মোকাবিলা করতে পারবেন? আপনার কি সেই ক্ষমতা বা সক্ষমতা যাই বলেন, এটা কি আছে? আমাদের আন্দাজ মতো, হিসাব মতো আমরা দেখছি না সর্বত্র এরকম সক্ষমতা আছে বলে। দ্যার ইজ এন এফার্ট, নো ডাউট। উদ্যোগ আছে সমস্তগুলিকেই মোকাবিলা করার জন্য, অ্যাট এ টাইম ভালোভাবে করার জন্য, কিন্তু উদ্যোগ থাকাটা এক জিনিস, আর বাস্তবতাটা বা সেই আমি একটা উদ্যোগ নিলাম বাড়ি করব, ঠিক আছে, কিন্তু আমার উদ্যোগ আছে কিন্তু আমার টাকা নেই, বাড়ি করব কী করে, বা প্রয়োজনের চাইতে কম। ব্যাপারটা অনেকটা ওই ধরনের নেওয়া যেতে পারে। কিছু স্টিমুলাস বা কিছু প্যাকেজ এর আগে প্রাইম মিনিস্টার ঘোষণা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ওয়েল অ্যান্ড গুড, ভালো। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, সেটিরও বাস্তবায়ন নিয়ে আমরা দেখলাম যে বিসিসিআই থেকে প্রশ্ন তোলা হয়েছে। যাচ্ছিলাম, সেখানেও আপনার বাস্তবায়ন নিয়ে কতটুকু হয়েছে এটা এখন পর্যন্ত পরিষ্কার না ব্যাপারটা। আর তাছাড়া আমাদের দেশের, এটা তো অস্বীকার করা যাবে না, অত্যন্ত অপ্রিয় হলেও সত্য কথা, যে যারা বাস্তবায়ন পর্যায়ে বা ফেজে বা বাস্তবায়ন স্তরে যারা থাকেন, মানে যারা বাস্তবায়িত করেন, তাদের মধ্যে তো এ সর্ট অফ বা এ সেন্স অফ মোটিভেশন থাকতে হবে, ওই অনেস্টিটা থাকতে হবে। যে কারণে আমরা পত্রপত্রিকা দেখেছি, নিউজও হয়েছে, যে চাল ডাল দিচ্ছেন, সেখানে এর মধ্যে তছরূপ হয়ে গেছে। তো এইখানে এই মানসিকতা নিয়ে, এটা অস্বীকার বললাম তো, অপ্রিয় হলেও সত্য কথা, কিন্তু আমাদের সাধারণ মানসিকতার মধ্যে কিন্তু জিনিসটা কিন্তু এটা আছে। তো এটা যদি হয়, আপনি কীভাবে উপকার করবেন? একজন লোক, সে উনি যেই হন, হেড অফ দ্য স্টেট হন বা হেড অফ দ্য গভর্নমেন্ট হন, যেই হন, তার যত মানে সদিচ্ছাই থাকুক, আমরা চলতি বাংলা দেখেও যত নিয়তি ভালো থাকুক, কাজ তো উনি একা তো আর করতে পারবেন না, এককভাবে সম্ভবপর না। তাকে নির্ভর করতে হবে তার প্যারাফার্নালিয়ার উপরে। সেই প্যারাফার্নালিয়া কতখানি অনেস্ট, কতখানি এফিশিয়েন্ট। অনেস্টির সাথে আরেকটা ব্যাপার যোগ আছে, খালি অনেস্ট হলে চলবে না, এফিশিয়েন্টও হতে হবে। এবং সাথে সাথে এই এফিসিয়েন্সিকে আমি দুইভাবে নিচ্ছি, কিন্তু মানে সক্ষমতা অর্থেও আমি এফিসিয়েন্সিটাকে নিচ্ছি।
এখন আপনার সেই সক্ষমতা যদি আপনার না থাকে জিনিসটাকে, তাহলে পরে হবে কি? তার উদাহরণ তো উনি বললেন, প্রফেসর সাহেব বললেন, আপনিও বলেছেন, সক্ষমতা এবং দক্ষতা দুটি সমানভাবে। দক্ষতাই থাকতে হবে। এই দুটো জিনিসকে আমরা এক কথা বলছি এফিসিয়েন্সি, কিন্তু আপনার দক্ষতা আছে সক্ষমতা নাই, অথবা সক্ষমতা আছে দক্ষতা নাই, ভার্চুয়ালি আমাদের এখানে দুটোর কোনোটাই তো নাই। যে কারণে আপনি কিছুক্ষণ যে কথা বলছিল, আপনিও বলেছেন, প্রফেসর সাহেব বলেছেন যে আমরা তো খরচও করতে পারি না, টাকা ফেরত দিতে হয়। টাকা ফেরত যায় কেন? ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার্স কোনো সময় ফেরত যায় আনইউটিলাইজড হয়ে বা আন্ডার ইউটিলাইজড হয়ে, এটা কিন্তু কোনো ক্রেডিটের ব্যাপার না, কিন্তু আমাদের দেশে তো তাও যাচ্ছে তো। তার মানে কি, টাকা খরচ আমরা করতে পারি না। এখন এখানে একটা প্রশ্ন, টাকা খরচ মানে স্কোয়ান্ডারিং না, যেখানে সেখানে টাকা দিয়ে দেওয়া তা না, বা লুটপাট করা নয়, প্রপার জায়গাতে সঠিকভাবে জিনিসটা বাস্তবায়নের সঠিক অঙ্কে যেন জিনিসটা যায়। তো এই জিনিসটা যাচ্ছে কিনা, এটা কিন্তু বারবার আমাদের দেশে, মানে এই ইকোনমিক সার্কেলে যারা চিন্তা করেন, যারা রিসার্চ করেন, তারা কিন্তু বারবার কিন্তু জিনিসটা বলে আসছেন যে আমাদের এই সাইডটাতে সক্ষমতা বাড়ানো দরকার, বা এই সাইড দিকে নজর দেওয়া দরকার। তো এটা ভার্চুয়ালি তেমন বাড়েনি, এটা সত্যি কথা। আমরা একটা বিরতি নিয়ে আসবো মনোয়ার হোসেন। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আমাদের আলোচনার শেষ পর্বে অংশ নিচ্ছেন, ভার্চুয়ালি যোগ দিচ্ছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিডির গবেষণা পরিচালক। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক, এবং সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন। আমরা আলোচনায় যাচ্ছি। বিরতির পর আমরা প্রথমেই যাই অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। স্যার, আপনার কাছে যেতে চাই যে করোনাকালের কথা বলা হয়, যে একটি অভিযোগ আছে যে সবসময় আমরা একটি সমালোচনা শুনছি যে করোনাকালকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি এই বাজেটে, যেটি ছিল একটা গতানুগতিক একটি বাজেট উপস্থাপন করা হয়েছে, করোনাকালকে সেভাবে আমলে নেওয়া হয়নি। আসলে বাস্তবতা কি, বাজেটে কি করোনাকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি? না, আমরা যদি খেয়াল করি, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী প্রায় 100-150 বার করোনা উল্লেখ করেছেন, শব্দ উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে করোনার পরিপ্রেক্ষিতে যে ধরনের বাজেট এবং সে সম্পর্কে জনগণের মধ্যে যে জনপ্রত্যাশা, এবং এই প্রত্যাশাটাও কিন্তু খুব সীমিত এবং খুব লক্ষ্যযুক্ত ছিল। অর্থাৎ হচ্ছে যে প্রথমে জীবন বাঁচাতে হবে, তারপরে জীবিকার চাকা সচল করতে হবে, এবং সেই জন্যে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে, যাতে এই অতিমারীকে মোকাবেলা করা যায় অন্তত ন্যূনতম অর্থে। তারপরে আস্তে আস্তে এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে সর্বজনীন করা যায় সেরকম একটা পদক্ষেপ। একই সাথে যেহেতু কর্মসংস্থান অনেক কমে যাবে, সেই জন্যে দক্ষতার যেহেতু অভাব আছে, এবং যে সমস্ত মানুষরা বিদেশ থেকে ফিরে আসবে বা যারা চাকরি হারাবে, তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য শিক্ষা খাতে একটা পরিবেশ তৈরি করতে, এবং সেই অনুযায়ী তাকে চিন্তা করতে হবে যে কি ধরনের সংস্কার কর্মসূচি। অর্থাৎ হচ্ছে যে একদিকে যেমন বরাদ্দর স্থিরীকৃত করতে হবে, অন্যদিকে সংস্কারের একটা পথ নকশা। তার সাথে সাথে উল্লেখ করার বিষয় ছিল, যেহেতু আমাদের কতগুলো খাতে এক খাত নির্ভর হয়ে গেছে, সেইখানে ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে পোশাক শিল্প খাতে তো বড় রকমের ঝুঁকি তৈরি হয়েছে, কিভাবে বহুমুখীকরণ করা যায়, এবং গ্রামে যেহেতু অর্থনীতির উপর বড় চাপ পড়বে, বিদেশ থেকে মানুষরা ফিরে আসবে, তাহলে সেই গ্রামীণ অর্থনীতিকে কিভাবে পুনরুজ্জীবন করা যায়, এবং সাথে সাথে কৃষির মধ্যে, অর্থাৎ আমাদের যে শুধু দানাদার ক্ষেত্র, সেইখানে আমাদের এক ধরনের অর্জন হয়েছে, কিন্তু আমরা এখনো বিরাট একটা অংশ আমদানি নির্ভর, এবং অনেক সময় আমদানির ঝুঁকি যদি তৈরি হয়, যেমন আমরা পেঁয়াজের ক্ষেত্রে দেখেছি, অর্থাৎ তাহলে খাদ্য নিরাপত্তার উপরে একটা হুমকি দাঁড়াবে। এবং সাথে সাথে সবসময় বলা হচ্ছিল যে কৃষক ঠিক মতো দাম পাচ্ছে না, অনেক সময় তাকে পচনশীল পদার্থের ক্ষেত্রে তাকে বিরাট একটা লোকসান দিতে হচ্ছে, সেই জন্য কৃষির কিভাবে পুনর্গঠন করা হয়। অর্থাৎ বিষয়গুলো নিয়ে কিন্তু সবার মধ্যে এক ধরনের সংহতিমূলক আলোচনা ছিল।
কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আমরা কিন্তু কেউই চাইনি যে একটা প্রবৃদ্ধি নিয়ে কথা বলতে। আমরা কিন্তু কেউই বলিনি যে আমরা যে এই যেহেতু অনেক দিন পরে প্রবৃদ্ধির হারটা অনেক কমে যাবে সেটা নিয়ে আমরা কথা বলিনি। আমরা বলেছি যে আপনার হচ্ছে যে ওয়েল বিং বাজেট, অর্থাৎ হচ্ছে যে জনগণের এর যে হিসাবে একটা বাজেট তৈরি করা হবে। কিন্তু আমরা সেটা খুবই দুঃখজনকভাবে লক্ষ্য করলাম সেটি করা হয়নি, বরং চিন্তা করা হয়েছে, একটা অনুমতি ধরা হয়েছে যে আসলে করোনা ক্রান্তি খুবই কম সময়ের জন্য থাকবে এবং সেই জন্য করোনার থেকে আমরা যেগুলো আপনি নিশ্চয়ই ইতিমধ্যে আমরা বেশ প্রচলিত হয়েছে যে কতকগুলো আকার দিয়ে আমরা পুনরুদ্ধারের কথা বলছি, সেরকম একটা আকার হচ্ছে ভি, অর্থাৎ হচ্ছে যে যেহেতু নিচে নেমে গেছে কিছুদিনের মধ্যে উপরে উঠে যাবে। কিন্তু সেটা হবে না, কারণ নতুন দরিদ্র যখন তৈরি হয়েছে, যখন হচ্ছে যে উৎপাদনের উপরে বিরাট একটা ঝুঁকি তৈরি হয়েছে, যখন হচ্ছে যে আপনার বিশাল অংশের মানুষ কাজ হারা হয়েছে, আয় হারা হয়েছে, সেটি হবে না। তাহলে যেটা আমরা চেয়েছিলাম সবাই, সেটি হচ্ছে যে কিভাবে এইখান থেকে পুনর্বাসন করে, পুনরুদ্ধার করে, পুনর্গঠন করা হবে, অর্থাৎ আপৎকালীন একটা ব্যবস্থা, তারপরে স্বল্প মেয়াদী, তারপরে একটা মধ্যমেয়াদী পরিস্থিতি আমরা চেয়েছিলাম। কিন্তু সেগুলো আমরা লক্ষ্য করেছি, সেগুলো না করে এমন সবগুলো পাটিগণিতিক হিসাব দেখা হয়েছে যেগুলো আসলে অনেকেই বলছেন যে শুভঙ্করের ফাঁকি। যেমন বলছেন যে আমাদের 25% নাকি ব্যক্তি খাতে মোট দেশজ উৎপাদনের বিনিয়োগ হবে। এখন যদি 12.5% হয়, তার থেকে আপনি 25% কিভাবে যাবেন? এটা তো একটা বিরাট উল্লঙ্ঘন। বা সরকারি হিসাব যদি আমরা মেনেও নেই যে 5.2% প্রকৃত প্রবৃদ্ধির হার, সেখান থেকে 8.2% যাবেন, মানে বিরাট একটা অংশ, যেটা পৃথিবীর ইতিহাসে, যেটা চীনকে বলা হয় গ্রোথের ইঞ্জিন, সেখানেও আমরা কখনো দেখিনি। বাংলাদেশের ইতিহাসে অনেক সময় 1% প্রবৃদ্ধি করতে 1 দশক লেগেছে। আমি আর একটা ছোট্ট কথা বলে সেরে দেবো, সেটি হচ্ছে যে অর্থমন্ত্রী বলেছেন যে তিনি চিন্তিত নন কিভাবে টাকাটা আসবে এবং তিনি এই কষ্টকেই বেশি মাত্রায় ভালোবাসলেন। খুবই কথা ঠিকই, আমাদের সবারই কষ্টের মধ্যে আছে, কিন্তু আমরা এইটা করতে গেলে যেটাকে আমরা বলি ফিসক্যাল স্পেস, অর্থাৎ হচ্ছে যে তার এমন একটা পরিস্থিতির মধ্যে আছে, এখান থেকে উত্তরণ ঘটাতে হলে, যেহেতু আমরা কিছুক্ষণ আগেই সিনিয়র সাংবাদিক উনি উল্লেখ করেছেন ওনার সাহেব, যে আমাদের প্রত্যেকটা মোট দেশজ উৎপাদনের তো 4টি অংশ, তার মধ্যে হচ্ছে যে আমরা ভোগ ব্যয় কমেছে, তারপরে দ্বিতীয় আমরা লক্ষ্য করেছি বিনিয়োগ কমেছে, তারপরে হচ্ছে যে আমদানি রপ্তানি কমেছে। তার মানে উল্লম্ফনটা ঘটাতে হবে হচ্ছে যে সরকারি ব্যয়, অর্থাৎ সরকারকে ব্যয় করার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ ফিসক্যাল স্পেসটা থাকতে হবে। জি, অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর স্যারের সঙ্গে। আমরা এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভার্চুয়ালি সিপিডির গবেষণা পরিচালক গুলাম মোয়াজ্জেম। আমাদের আলোচনার একদম শেষ পর্বে খন্দকার ডক্টর গুলাম মোয়াজ্জেম, যেটি আমরা জানতে চাচ্ছিলাম যে যেটি রাশেদ আল মাহমুদ তিতুমীর স্যার বললেন যে জনবান্ধব বাজেট বলতে যেটা বোঝায় সেটি জনগণের যে নিয়ন্ত্রণ বা জনগণের যে জবাবদিহিতা, সেটি অনেকাংশেই এখানে অনুপস্থিত আছে, সেটি উনি একটি ব্যাখ্যা দিয়েছেন। এবং বাজেটে যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেখানে কিভাবে অর্জিত হবে সেটি নিয়েও একটি শঙ্কা প্রকাশ করেছেন। আপনি কি মনে করেন? না, জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর খুব বিস্তারিত ভাবেই বাজেটের বিভিন্ন জনগণের প্রত্যাশা, বাজেট ঘোষণার আগে গবেষক পর্যায়ে যে বিভিন্ন প্রত্যাশা এবং বাজেটের ভিতরে সেই প্রত্যাশার কতটুকু প্রতিফলন হয়েছে উনি সেটি বলেছেন। আমাদের কাছে একই ধরনের গবেষণাগুলো আমরা যখন সিবিডি থেকেও করেছি, প্রায় একইভাবেই আমরা জিনিসগুলোকে দেখতে চেয়েছি। আমরা সিবিডি থেকে বলেছিলাম যে বাজেটে যেন 4টি খাতকে গুরুত্ব দেওয়া হয়, তার ভিতরে স্বাস্থ্যের কথা বলেছিলাম, সামাজিক নিরাপত্তা, কৃষি এবং কর্মসংস্থান, এই 4টি বিষয়ের কথা আমরা বলেছিলাম। তো আমরা যখন বাজেট ডকুমেন্টে যখন আসলো, মাননীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করছিলেন, তখনও বলা হচ্ছিল যে এই খাতগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু যতটা কথায় গুরুত্ব দেওয়া হয়েছে, যতটা আমরা আবার এর সঙ্গে অ্যালোকেশন এবং বিভিন্ন খাত ভিত্তিক প্রকল্প মিলিয়ে দেখছিলাম, তখন অনেক ক্ষেত্রে এই মিলগুলো আমরা পাচ্ছিলাম না।
তখনই আসলে প্রশ্নটি জাগে যে কথায় যতটুকু রয়েছে কাজে আসলে কতটুকু শেষ পর্যন্ত পাওয়া যাবে। যেমন স্বাস্থ্য খাতে যেটি গুরুত্ব দেওয়া দরকার সেটি হচ্ছে যে এই মুহূর্তে কোভিড এর কারণে যে স্বাস্থ্য ঝুঁকি, এই স্বাস্থ্য ঝুঁকির যে প্রলম্বন হচ্ছে, বিস্তার হচ্ছে, এটিকে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এ খাতে বাজেট বরাদ্দ বহুলাংশে বৃদ্ধি দরকার রয়েছিল। তা আমরা যেটি জানি যে দুটো বড় প্রকল্প নেওয়া হচ্ছে বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায়, যেটি আসলেও দরকার এই খাতের জন্য, কিন্তু এর বাইরেও প্রচুর পরিমাণে অন্যান্য সহযোগিতা দরকার রয়েছে, বাজেটে অ্যালোকেশন দরকার রয়েছে, যে যাতে সাপ্লাই চেইনে এই সময়কালে স্বাস্থ্য খাতে যা যা দরকার এগুলো যেন জিনিসগুলো যেন জনগণ সহজে জিনিসগুলো পেতে পারে। তা আমাদের যে পরিমাণ অ্যালোকেশন রয়েছে তাতে আমরা সন্দিহান যে আসলে কতটুকু সকল পর্যায়ে এই সার্ভিসগুলো দেওয়া যাবে। কারণ এখনই যেটি দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ লোকজন কিন্তু এখন ঠিক সেভাবে টেস্টিং করাচ্ছেন না, বাসাতেই থেকে যাচ্ছেন। এই টেস্টিং এর বাইরে থেকে যাওয়ার কারণে ঝুঁকি বাড়ছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আজকে যেটি দেখা যাচ্ছে যে আজকে 64 জন লোক মারা গেছেন, যেটি মোটেই আসলে কাম্য নয়। একবারে কিন্তু 40-এর ঘর থেকে 60-এর ঘরে কিন্তু আমরা ঢুকে গেছি। সুতরাং স্বাস্থ্য ঝুঁকি কিন্তু বাড়ছে আগামীতে, সেটিকে আগামীতে মাথায় রাখা। যেটি বলা হচ্ছে যে 10,000 কোটি টাকা বাড়তি রাখা আছে, যদি প্রকল্প আসে সেখানে নেওয়া হবে, কিন্তু সেইগুলোও কিন্তু বরাদ্দ দ্রুততম সময় দিয়ে এগুলো বাস্তবায়ন দরকার। কিন্তু দুর্ভাগ্য হলো স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়েই যে আসলে প্রকল্প থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে সেটি না। অভিযোগ উঠেছে যে বরাদ্দ দেওয়া হয় কিন্তু বরাদ্দের টাকাগুলো দুর্নীতির মাধ্যমে, অনিয়মের মাধ্যমে, এর সঙ্গে যারা কন্ট্রাক্টরের সঙ্গে জড়িত, সরকারি প্রশাসনের সঙ্গে জড়িত, তারা আবার এখান থেকে প্রচুর পরিমাণ টাকা সরিয়ে নিচ্ছেন, যার ফলে প্রত্যাশিত মাত্রায় ফলটিও আসলে এখান থেকে পাওয়া যাচ্ছে না। সেটিও আবার এখানে কিন্তু একটা বড় সমস্যা। সুতরাং বাজেট বরাদ্দটি যথেষ্ট না, এই মুহূর্তে স্বাস্থ্য খাতের জন্য সময় ধরে প্রকল্প বাস্তবায়নটিও খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গাটিতে সকলের কড়া নজরদারির ভিতরে স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়নটি করা জরুরি। দ্বিতীয় যে জায়গাটি আমরা বলবো, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে, লোকজনের সংখ্যাও বেড়েছে, কিন্তু ব্যক্তি প্রতি বা পরিবার প্রতি যদি অ্যালোকেশন দেখি সেটি আসলে এখন পর্যাপ্ত না। সুতরাং এই অ্যালোকেশন বাড়ানোর জন্য আসলে অর্থ বরাদ্দ দরকার হবে। আমরা মনে করি যে অর্থ বছরের যদি মাঝামাঝি আরো বরাদ্দ দরকার হয়, সেটির জন্য যাতে সরকার প্রস্তুত থাকেন। মনে রাখা দরকার যে যেহেতু স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, প্রলম্বিত হচ্ছে, সুতরাং মানুষের সামাজিক নিরাপত্তার জন্য এই সুবিধাগুলো কিন্তু দীর্ঘকালীন প্রয়োজন হবে। একবারে দিয়ে দেওয়া বা 1 মাস 2 মাসের জন্য কিন্তু এটি পর্যাপ্ত হবে না। এমনকি 6 থেকে 8 মাসের জন্য কিন্তু আমাদের এই স্বাস্থ্য নিরাপত্তার জন্য যে জনগণকে সহায়তা, এটি কিন্তু দেওয়ার দরকার হবে। সেটির জন্য কিন্তু অর্থ বরাদ্দ আরো বৃদ্ধির প্রয়োজন পড়বে, সেটি যাতে সকলের নজরে থাকে সেটি এখানে গুরুত্বপূর্ণ। তৃতীয়ত যেটি, যে কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বলবো যে কৃষি খাতকে গুরুত্ব দেওয়া। কৃষি খাতে সরকারের যে ঋণ সহায়তা সেটি দ্রুততর সময়ে দেয়া, যাতে গ্রামে ভিত্তিক যে লোকজন এখন ফিরে যাচ্ছে গ্রামে, কৃষির ক্ষেত্রে যতটুকু সুযোগ আছে সেখানে যাতে তারা আরো সুযোগ পায়, সেই সুযোগটি যাতে নিশ্চিত করা যায়, সেটি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হবে। ঋণ সহায়তা দেয়া সেটিও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, যেটি আমরা মনে করি। পাশাপাশি কৃষিতে শুধুমাত্র শস্য ভিত্তিক কৃষি না, অশস্য যে কৃষি রয়েছে, গবাদি পশু, মৎস্য, এমনকি রপ্তানিমুখী পণ্য হলেও যে ধরনের কৃষি সেটি, অথবা কমার্শিয়াল যে সমস্ত পণ্য রয়েছে সেগুলোর জন্য উৎপাদনে যদি চাহিদা থাকে সেগুলোর জন্য কিন্তু সহায়তা দেওয়া যেতে পারে, সেটিও কিন্তু এই মুহূর্তে বিবেচনা করা দরকার হবে। এই পর্যায়ে যেটি আমরা বলতে চাচ্ছি সেটি হলো যে খাত ভিত্তিক এগুলো আমরা হয়তো বলছি এই কারণে যে এগুলোর জন্য দরকার, কিন্তু সমস্যা হচ্ছে যে অর্থটি এর জন্য প্রয়োজন হবে সেই অর্থটি আবার সরকার দিতে পারবেন কিনা। আমাদের ওই জায়গাটিতেই যে চ্যালেঞ্জ, যে যেভাবে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 3,56,000 কোটি টাকা, অথবা রাজস্ব এনবিআর এর রাজস্ব 3,25,000 কোটি টাকা, বর্তমান অর্থ বছরের সমপরিমাণ লক্ষ্য ধরেও 1,25,000 কোটি টাকা সেখানে ঘাটতি থেকেছে। আগামী অর্থ বছরের জন্য এই ভিত্তিতে প্রায় 50% প্রবৃদ্ধি দরকার হবে রাজস্বে। এত টাকা কি পাওয়া যাবে আগামী বছরে? যদি এত টাকা না পাওয়া যায় তাহলে এই খাতগুলোতে যে অর্থ দরকার হবে সেই অর্থ কি সরকার দিতে পারবেন? নাকি এই যে বড় বাজেট করে সকল খাতের জন্য যে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা যদি আবার অর্থ চেয়ে বসে তখন এই যে গুরুত্বপূর্ণ কাজগুলোতে অর্থ দরকার, এখানে না আবার টাকার টান পড়ে। আবার সরকার বলছেন যে তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে দেবেন,
তাহলে ব্যাংক থেকে ঋণ নিতে গেলে আবার স্টিমুলাস প্যাকেজ বাস্তবায়নে আবার টান পড়বে না তো? সেটা আবার এখানে একটি চ্যালেঞ্জ। বিদেশ থেকে $11 বিলিয়ন সংগ্রহ করার কথা বলা হচ্ছে, সেটি সাম্প্রতিক বিচারে এত পরিমাণ ঋণ, যেহেতু সমস্ত দেশগুলো এখন সবাই ঋণ চাচ্ছে, সেখানে এত পরিমাণ ঋণ আসলে পাওয়া যাবে কিনা। মোট কথা আমাদের কাছে প্রত্যাশা থাকবে সরকার যেন একটি সাশ্রয়ী বাজেট বাস্তবায়নের দিকে যান, যেখানে যেখানে সাশ্রয় করা যায় সেখান থেকে যেন অস্ত্র সাশ্রয় করেন, এবং সেই রাষ্ট্রই করে যেন টাকা বের করে এনে গুরুত্বপূর্ণ খাতগুলোতে যাতে প্রয়োজন মতো অর্থ দিতে সরকারের যেন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আলোচনায় যোগ দেওয়ার জন্য। মানুর হোসেন, যেটি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছিলেন যে সরকারকে সাশ্রয়ী হতে হবে বা সাশ্রয়ী বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এদিকে নজর দিতে, কিন্তু আমরা দেখলাম যে সাশ্রয়ী হওয়ার চেয়ে আমরা প্রকল্প ব্যয় যেমন বাড়ে, অতীত অভিজ্ঞতা যেটি বলে যে প্রকল্পের ব্যয় বাড়ে, প্রকল্পে অপচয় হয়, এ ধরনের আরও অনেক অভিযোগ আছে। সাম্প্রতিক সময় করোনা আসার কারণে আমরা স্বাস্থ্য খাতের অনেক দুর্বলতার কথা আরও বেশি করে জেনেছি। তো এই সংকটগুলো মোকাবেলার ক্ষেত্রে যে সক্ষমতা দরকার, যে স্বচ্ছতা দরকার, সেটি আসলে বাস্তবায়ন করার ক্ষেত্রে অবলম্বন করা সম্ভব কিনা? আমি কিন্তু দ্বিতীয় পর্বেই বলেছি যে আমাদের ক্যাপাসিটি কতটুকু সেদিকে ব্যাপারে কিন্তু বলেছে। আমি আর রিপিট করছি না, খালি একটা কথা আপনাকে হিসেবে বলি যে বাজেট তুলনামূলকভাবে বলবো না, একটা গতানুগতিক বাজেটই হয়েছে। এটা এর মধ্যে কোনো স্পেশাল এমফ্যাসিস বা নতুন কোনো ডাইমেনশন টু কোপ উইথ দ্য কারেন্ট সিচুয়েশন তা কিন্তু নাই। এর বাইরে কিছু আপনার স্টিমুলাস প্যাকেজ বা অ্যাসিস্ট্যান্ট প্যাকেজ যেটা প্রাইম মিনিস্টার ঘোষণা করেছেন, সেই জিনিসগুলো কিন্তু আছে। সেগুলি দ্যাট উইল বি ইমপ্লিমেন্টেড থ্রু পারহ্যাপস থ্রু বাংলাদেশ ব্যাংক, মানে তাদের মাধ্যমেই আর কি জিনিসগুলি যাবে। ব্যাংকিং সেক্টর এই কাজটা করবে মূলত। আচ্ছা, তো এখন জিনিসটা আপনার যদি ধরা যায় যে বাজেটটা আপনার যেটা হয়েছে তার মধ্যে আপনি দেখেন অনুন্নয়ন ব্যয় কতখানি গেছে, 3 ভাগের 2 ভাগ। এখন এটা অনুন্নয়ন ব্যয়ের সত্যি কথা, ডেভেলপমেন্ট কথা, কিন্তু এই ব্যয় তো আপনি কমাতে পারছেন না। এবার কিন্তু কমানো সম্ভবপর না, এটা প্রতি বছরই কিন্তু বাড়বে। কেন আপনার প্যারাফার্নালি আছে, লোকজন আছে, স্টাফ আছে, এমপ্লয়িজ আছে, এই থাকবে। এটা যেটার বাইরে যে হলে পরে ভালো হতো এবং যেটা প্রত্যেকেরই প্রত্যাশা ছিল, এটা মোয়াজ্জেম সাহেব এবং তিতুমির সাহেবও বলেছেন এটা, যে যেহেতু বর্তমান পরিস্থিতিটাই ভিন্ন, এরকম পরিস্থিতি তো আর আগে আমরা ফেস করি নাই। এই পরিপ্রেক্ষে এই পরিস্থিতিটাকে বিবেচনায় নিয়ে বা এই পরিপ্রেক্ষিতে নজরটা দেওয়া উচিত ছিল যে ঠিক আছে, বর্তমানে যে সমস্ত লোক অ্যাফেক্টেড হচ্ছে বাই করোনা অ্যান্ড আদার্স, সেদিকে যেন তারা যেন এফেক্টেড হয়ে যায় দারিদ্র সীমার নিচে বা ইকোনমিক্যালি টোটালি যেন ডাউন টোরেন না হয়ে যায়, সেদিকে নজর দেওয়া। এটার জন্য যদি আমাদের ফার্দার যদি কিছু ডেভেলপমেন্ট বাজেট যদি কিছু পুন ডাউন করতে হয়, সামান্য বরাদ্দ কম রাখা হয়, প্রয়োজন হয়, তাহলে হয়তো করা যেত, সেটা করতে পারতেন। কিন্তু এখানে এই জিনিসটা মনে রাখতে হবে যে বাজেটে অনুন্নয়ন ব্যয় জিনিস, সে কথা বললামই, পুন ডাউন করা অর্থ বা টাকা কমানোর অর্থ অন্যান্য মেজর সেক্টর যেগুলি, সেখানে কিন্তু কোনো এফেক্টেড যেন না হয়ে রেখে রাখতে হবে। মেজর সেক্টরে হওয়া উচিত ছিল বা হেলথে গত বছরের চাইতে এবছর বরাদ্দ বাড়ানো হয়েছে, সত্যি কথা। কিন্তু এই হেলথ সেক্টরকে এফিসিয়েন্ট করতে হবে। আমি বারবার বলছি কিন্তু এফিসিয়েন্সির কথা, এফিসিয়েন্ট করতে হবে। আপনি প্রমাণ তো হলো পরিস্থিতিতে যে আমরা কতখানি এফিসিয়েন্ট হেলথ সেক্টর। আলোচনার শেষ দিকে, আমাদের হাতে সময় একদমই কম। মানওয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিডির গবেষণা পরিচালক, আমাদের শেষ সময়ে আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশ নিয়েছেন, তাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএ টিভির সঙ্গেই থাকুন।